আসসালামু আলাইকুম। দেখেন 2022 সালে যখন শ্রীলঙ্কায় একটি গণ অভ্যুত্থান হয়, অর্থাৎ ওই দেশে যখন মূল্যস্ফীতি চরম পর্যায়ে এবং দেশ প্রায় দেউলিয়া হওয়ার পথে, তখন শ্রীলঙ্কায় একটি বিপ্লব হয় এবং রাজা পাকসে সরকার বা পাকসের যে পরিবার এবং তার মন্ত্রী পরিষদ সবাই কিন্তু পালাতে বাধ্য হয়। এবং তারপর থেকে বাংলাদেশে একটা কথা প্রচলিত ছিল যে বাংলাদেশ ও শ্রীলঙ্কা হবে, অর্থাৎ বাংলাদেশও হয়তো শ্রীলঙ্কার মতো দেউলিয়া হবে। এরপর বলা হয় যে শেখ হাসিনা সরকারের অবস্থাও শ্রীলঙ্কার সরকারের মতোই হবে, তাকেও পালাতে হবে, যেটা কারো বিশ্বাস হচ্ছিল না। কিন্তু বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার এক জায়গায় মিল, সেটা হলো বাংলাদেশে একটি অভ্যুত্থান হলো এবং বাংলাদেশেরও একটা সরকারের পতন হলো এবং তারা পালিয়ে যেতে বাধ্য হলো। কিন্তু দিন শেষে দুটো দেশের অভ্যুত্থান হওয়ার পিছনের মূল কারণ কিন্তু একটাই, সেটা হলো শাসন। অর্থাৎ শাসন ব্যবস্থা খারাপ অবস্থায় চলে গিয়েছিল এবং মূল ব্যাপারটা হলো অর্থনীতি। অর্থাৎ অর্থনৈতিক অবস্থা দুইটা দেশেরই প্রায় সমান, কারণ বাংলাদেশেও চরম মূল্যস্ফীতি, এই কারণে দীর্ঘদিন ধরে মানুষের ভিতরে একটা ক্ষোভ বিরাজ করতেছিল। অন্যান্য কারণ তো আছেই, পলিটিক্যাল বিভিন্ন ধরনের, কিন্তু মূল মানুষের ক্ষোভ কিন্তু অর্থনৈতিক। এবং শ্রীলঙ্কায় একই অবস্থা হয়েছিল। তো শ্রীলঙ্কায় যখন 22 সালে যখন অভ্যুত্থানটা হয়, তখন কিন্তু সেখানের মূল্যস্ফীতি ছিল 70%, প্রায় 70% মূল্যস্ফীতি নিয়ে শ্রীলঙ্কা সরকার পতন হয়। এবং আশার বাণী হলো যে এখন বর্তমানে আমি আজকে দেখলাম ইন্টারনেটে যে বর্তমানে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি মাইনাস, অর্থাৎ -2 এর কাছাকাছি শ্রীলঙ্কার মূল্যস্ফীতি। আর বাংলাদেশের মূল্যস্ফীতি কত জানেন? বাংলাদেশের মূল্যস্ফীতি এখন বাংলাদেশ সরকারের যে বিবিএস একটা জরিপ হয়, তার তথ্য মতেই বাংলাদেশের মূল্যস্ফীতি প্রায় 11-র কাছাকাছি, এটা সরকারি হিসেব অনুযায়ী। কিন্তু বাজারের যে অবস্থা, আমরা যারা বাজারের সাথে সংশ্লিষ্ট সবাই জানি আসলে বাজারের আসলে বাস্তব চিত্র কি, সেটা আরও অনেক বেশি। তো এই কথাগুলো বলার কারণ হলো যে দেখেন, বাংলাদেশেও সরকার পতন হলো, সবই হলো, কিন্তু বাংলাদেশে শ্রীলঙ্কার মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হলেও অর্থনৈতিকভাবে তারা অর্থনৈতিক যেটা মুক্তি, সে মুক্তি পেলেও বাংলাদেশের মানুষ কিন্তু মুক্তি পাচ্ছে না। কিন্তু বাংলাদেশের মানুষের একটা আশা ছিল যে বর্তমান সরকারে যারা আছে, অন্তর্বর্তীকালীন সরকারে, সেখানে দেখেন বেশিরভাগ উপদেষ্টাই কিন্তু বা যারা দায়িত্বে আছেন, বিভিন্ন এনবিআর থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে সবাই কিন্তু অর্থনীতির ছাত্র। হ্যাঁ, তো গভর্নর অর্থনীতির ছাত্র, সবাই অর্থনীতির ছাত্র এবং একজন জাদ্রেল অর্থনীতিবিদ। আর অন্যান্য উপদেষ্টারাও যার যার জায়গা থেকে বিভিন্ন কলাম লেখক, বিভিন্ন সরকারের সমালোচক, অর্থনৈতিক সমালোচক, সবাই আশা করছিল যে তার মানে অর্থনীতি বাংলাদেশে ঘুরে দাঁড়াবে বা মানুষের মনে একটা স্বস্তি ফিরে আসবে। কিন্তু সেটা আসলে পরিলক্ষিত হচ্ছে না। এবং এটা প্রমাণিত হলো যে আসলে শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই রাজনীতির জন্য পারফেক্ট, আর যারা কলাম লেখে বা আমার মতো এরকম কথা বলে, টকশোতে কথা বলে, তারা শুধু কথায় পটু, আসলে কাজের বেলায় তারা অতটা পটু না। দেখেন, আজকে সরকারের একটা ঘোষণা আসলো যে তারা 43টা পণ্য এবং সেবায় তারা ভ্যাট বৃদ্ধি করবে, এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে 3 গুণ। অর্থাৎ হোটেলে খাবারের ক্ষেত্রে দেখেন 5% ভ্যাট ছিল, হ্যাঁ, সেটা তারা 15% করতে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের মানুষের একটা অভ্যাস হয়ে গিয়েছিল যে গরিব ধনী সবাই হোটেল রেস্তোরাঁয় বাইরে খাওয়ার একটা প্রবণতায় কয়েক বছর ধরে বেড়ে গেছে, যার কারণে এই যে এই সেক্টরটার ব্যবসা বাণিজ্য অনেকটা চাঙ্গা। সেই সেক্টরটা ইভেন মোবাইলের টক টাইম বলেন, এই যে ডিটারজেন্ট, পাউডার, সাবান থেকে শুরু করে, অর্থাৎ 43টা, এবং বিমানের ভাড়া পর্যন্ত, যেখানে বিমানে বাংলাদেশের বেশিরভাগ যাত্রী যারা, তারা হলো মিডল ইস্টের বিভিন্ন শ্রমিকরা যায়, যাদের ইতোমধ্যে কয়েকবার বৃদ্ধি করা হয়েছে। এবং আশ্চর্যের বিষয় হলো কি দেখেন, সাধারণত বাংলাদেশে বলেন অন্য দেশে বলেন বাজেটের সময় এই ধরনের ভ্যাট ট্যাক্স এগুলো রিকনস্ট্রাকশন করা হয়, কিন্তু রেয়ার কেস হলো মধ্যবর্তী সময় এসে। কিন্তু এই বাংলাদেশের রেয়ার এটা, যে আর হয়তো খুব কম 2-1 বার এরকম ঘটনা আছে যে ডিসেম্বরে বা জানুয়ারিতে এই ধরনের, অর্থাৎ দেখেন গত যে ইয়ার, অর্থাৎ গত জুনে কিন্তু জুলাইতে কিন্তু আমাদের নতুন করে
ভ্যাট ট্যাক্স রিকনস্ট্রাকশন করা হয়েছিল, ঠিক 6 মাস পরেই আবার 6 মাসের মাথায় এসে সরকার সেটা রিকনস্ট্রাকশন করলো এবং 2 গুণ থেকে 3 গুণ করে বৃদ্ধি করা হলো। এবং আশ্চর্যের বিষয় হলো যে আমাদের যাকে আমরা ঝানু অর্থনীতিবিদ হিসেবে আমরা জানি, যে আমাদের বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন এবং তিনি এখন সরকারের মাননীয় উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের, তো তিনি বললেন যে এতে কোনো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন যে এতে জনসাধারণের কোনো কষ্ট হবে বলে মনে হয়। এমনিতেই জনগণের মাথার উপর একটা বাজারের যে চাপ, বাজার ব্যবস্থা, যারা আমরা নিম্ন মধ্যবিত্ত তারা যে কি অবস্থায় বাজারে গেলে কেনাকাটার জন্য খুব হিমশিম খেতে হয়, অর্থাৎ 500 টাকার একটা নোটের ভ্যালুই নাই এমন মনে হয়। সেক্ষেত্রে এই ধরনের একটা বৃদ্ধি, অর্থাৎ দেখেন ভ্যাট কিন্তু একটা পরোক্ষ অর্থাৎ পরোক্ষ উৎস সরকারের আয়ের, কিন্তু বা পরোক্ষ কি বলে এটাকে, আর ট্যাক্সটা হলো প্রত্যক্ষ কর আর এটা হলো পরোক্ষ কর। অর্থাৎ প্রত্যক্ষ কর যদি হয়, যে ব্যবসা করবে, যার টাকা আসছে সেই কিন্তু ট্যাক্স দিবে, তাই না? কিন্তু ভ্যাটটা হলে হয় কি, যে 20 কোটি মানুষ, এই যে 43টা প্রোডাক্ট কিন্তু কনজিউমের ক্ষেত্রে কিন্তু 20 কোটি যদি বাংলাদেশের মানুষ হয়, 18 কোটি যদি বাংলাদেশের মানুষ হয়, সবাই কিন্তু জড়িত। অর্থাৎ এই যে জিনিসটা সবাই বহন করবে। অর্থাৎ আমিও একদিন না একদিন মাসের ভিতরে রেস্টুরেন্টে যাব, একজন ধনীও একদিন না একদিন যাবে, একজন যে একবার হতদরিদ্র সেও কিন্তু একদিন না একদিন কোথাও যাবে। অর্থাৎ এবং বিভিন্ন রিপোর্ট দেখলাম, যে টিবিএস এর একটা রিপোর্ট দেখলাম, অর্থাৎ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা রিপোর্টে বলা হলো যে এখানে যে পাড়ার যে মুদি দোকানদার সেও এই যে ভ্যাটের আওতায় চলে আসবে, এমন একটা আইন করা হচ্ছে বা এমন একটা অবস্থা করা হচ্ছে। তো অর্থাৎ এই ধরনের অবস্থা হলে হবে কি, যে সবার উপরে আবার একটা মরার উপরে খাড়ার ঘা অবস্থা হবে। এমনিতেই মানুষের অবস্থা নাবিশ্বাস, এবং যারা বেসরকারি চাকরি করে, ব্যবসা বাণিজ্য ভালো না, এই অজুহাতে কিন্তু যারা বেসরকারি জব করে তাদের বেতন বৃদ্ধি বা এই সংক্রান্ত সবকিছু ঝুলে আছে। এবছর অনেক কোম্পানি বেতন বৃদ্ধি দূরের কথা, অনেক কর্মী ছাঁটাই করা হয়েছে। তো সেই অবস্থায় যদি আবার এই ধরনের প্রোডাক্টের দাম বৃদ্ধি পায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পায়, তাহলে মানুষের যে নাবিশ্বাস, মানুষের যে দুর্দশা, সেটা কিন্তু না কমে, এই যেমন মেডিসিনের দামও নাকি বাড়ানো হবে, ইভেন অন্য প্রোডাক্টের, সিগারেটের দাম বৃদ্ধি, ঠিক আছে, ওকে, সিগারেট একটা ক্ষতিকর প্রোডাক্ট, এটা আপনি বিভিন্ন চাইলেই বাড়াতে পারেন, এটা নিয়ে কারো অভিযোগ নাই। কিন্তু মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা মানুষের প্রতিদিন দরকার, সেই জিনিসগুলোর উপরে এই ধরনের ভ্যাট বাড়িয়ে আসলে আমরা যেটা কল্যাণ রাষ্ট্রের কথা ভাবি বা আমরা যেটা বৈষম্যহীন রাষ্ট্রের কথা ভাবি, মূলত দেখেন সারা বিশ্বের নিয়ম কি, নিয়ম হলো যে ধনীরা বেশি পরিমাণ ট্যাক্স দিবে, অর্থাৎ প্রত্যক্ষ কর যেটা, কিন্তু ভ্যাটটা কিছুটা কমিয়ে এনে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে একটু স্বস্তি দেবে সরকার তাদের। কিন্তু এখানে করা হয় কি, যে আমরা জানি এটা একটা ওপেন সিক্রেট, যে বাংলাদেশে বেশিরভাগ ব্যবসায়ী যারা কিন্তু কর ফাঁকি দেয়, অর্থাৎ যে ইনকাম ট্যাক্স, এটা কিন্তু ফাঁকি দেয়, হ্যাঁ, তারা বা বিভিন্ন ধরনের ফাঁকি দেয়, সবাই জানে। আপনি সেই দিকে ভালো করে এনফোর্স না করে যদি এই যে পরোক্ষ কর যেটা ভ্যাট সেটা বৃদ্ধি করেন, এটা আসলে কারোর জন্য একটা সুখকর না। এবং আমি মনে করি এটা এই সরকারের জন্য একটা অস্বস্তির বিষয় হয়ে দাঁড়াবে। অর্থাৎ জনমনে যে আকাঙ্ক্ষা ছিল যে একটা সরকার বা পতনের পরে যারা বিভিন্ন ধরনের অপশাসন, দুর্নীতি, বিভিন্ন ব্যাংকের হরিলুট করে পতন হয়েছে, তারপরে একটা সরকার আসলো যেখানে অধিকাংশই আধুনিক মনা, অধিকাংশই শিক্ষিত, হ্যাঁ, কারণ প্রতিটা রাজনৈতিক সরকারেরই কিন্তু আমলারা বাদে বেশিরভাগ মন্ত্রী এরা কিন্তু শিক্ষিত থাকে না। যেমন গত টার্মে একজন ইংলিশের ছাত্র, সে ছিল স্বাস্থ্যমন্ত্রী। তো এইবার তো সেটা না, যেটায় পারদর্শী সেই সেক্টরে তাকে দেয়া হয়েছে, কিন্তু তারপরেও এই ধরনের অবস্থা আসলে সরকারের উচ্চ পর্যায় থেকে কি ধরনের ভাবনা থেকে এটা করা হইলো, আসলে এটা আমাদের ভাবনার বাইরে। আমরা আশা করি যে সরকার হয়তো এটাকে পূর্ণ বিবেচনা করে বা জনগণের একটা ইচ্ছার প্রতিফলন ঘটাবে। অর্থাৎ গণ অভ্যুত্থানের যে স্পিড তারা বলে, যে সেই স্পিডের ভিতরে আসলে জনগণ চাচ্ছে কিনা যে হ্যাঁ, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে আমরা সরকারকে ট্যাক্স ভ্যাট বেশি দিয়ে তারপরে সরকারের আয় বৃদ্ধি করব, এটা আসলে জনগণ চায় কিনা। এটাও তো একটা জুলাই স্পিডের মধ্যে পড়ে, যে জুলাই স্পিডের ভিতরে তো ছিল যে মানুষ একটু বাজারে স্বস্তি চাচ্ছে, এটাও তো ছিল। তো সেই স্বস্তিটা কেন দিচ্ছেন না আপনারা? শুধু স্পিড বলে যে অন্য সব কিছুর সংস্কার করতে চাচ্ছেন, কিন্তু এই যে মানুষ চাচ্ছে যে ভোগ্যপণ্যে বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বা সেবার দাম কমুক, সেক্ষেত্রে
আরও বাড়বে, কারণ 5% যদি ভ্যাট বাড়ে সেই অজুহাতে কিন্তু বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে 20% বা 15%, অর্থাৎ 3-4 গুণ বেড়ে যাবে এমনিতেই বাজার পর্যায়ে, ভোক্তা পর্যায়ে আসতে আসতে। তো সেই দিকটা আসলে সরকারের নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। যদিও আমার ধারণা, এটা ব্যক্তিগত ধারণা থেকে কথাগুলো বলা, আমিও একজন অর্থনীতির ছাত্র হিসেবে মাঝে মাঝে অর্থনীতির বিষয়গুলো নিয়ে আমাকে ভাবায়, এবং যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত, আমরা এই বাজার ব্যবস্থা নিয়ে একটু ভাবি, কারণ দিন শেষে আমাদেরকেই সবজির ভ্যানে যেতে হয়, দিন শেষে আমাদেরকেই মুদি দোকানে যেতে হয়। হয়তো যারা উচ্চ পর্যায়ে চলে গেছে তারা হয়তো কিছুদিন আগেও যারা আমাদের মতো ছাত্র ছিল এখন তারা উপদেষ্টা হয়ে গেছে, এখন তারা মন্ত্রী হয়ে গেছে, প্রোটোকলে চলে হয়তো জিনিসগুলো ভুলে গেছে। এই জন্য জাস্ট তাদেরকে রিমাইন্ডার করে দেওয়া যায়। জুলাই স্পিডের ভিতরে কিন্তু এটাও ছিল যে মানুষ আসলে স্বস্তি চাচ্ছিল এবং দ্রব্যমূল্যের দাম যাতে কমে সেটা একটা আকাঙ্ক্ষা মানুষের ছিল। সেই আকাঙ্ক্ষাটাকেও আপনারা, আকাঙ্ক্ষার প্রতিফলন যেন আপনাদের কাজকর্মে, আপনাদের বিভিন্ন ধরনের পলিসির ভিতরে থাকে, সেটাই আমাদের আশাবাদ। আসসালামু আলাইকুম।